রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমি মাহিন আহমেদ। আজ একটি গ্রাম বাংলার ভূতের গল্প আপনাদের জন্য উপহার দিতে চলেছি। গল্পটির নাম ভাঙা রেল স্টেশন। শুরু করছি আমার লেখা প্রথম ঘটনা ভৌতিক দুনিয়ার জন্য। আমি মাহিন আহমেদ। আমার জন্ম রাজশাহীর ছোট্ট একটি গ্রামে। নামটা বলছি না, কারণ এই ঘটনার পর সেই নামটা যেন অভিশপ্ত হয়ে উঠেছিল। আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগের কথা। তখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি। শহরের ব্যস্ততা থেকে দূরে গ্রামের শান্ত পরিবেশে ফিরতে বেশ ভালো লাগতো। আর তখন তো মোবাইলের এত দাপট ছিল না। গল্পের ছলে চোখের চোখ রেখে কথা বলার একটা আলাদা আনন্দ ছিল। আমার নানা বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা পুরনো রেল স্টেশন ছিল, মহেশপুর রেল স্টেশন। এই রেল স্টেশন এখন আর চালু নেই। ট্রেন থামে না বহু বছর হলো। লাইন ধরে আগাছা জমেছে, প্ল্যাটফর্মে ভেঙে পড়েছে, ছাউনি টিন গলে গেছে। আশেপাশের লোকেরা বলে জায়গাটা নাকি অভিশপ্ত, কেউ রাতে ওদিকে যায় না, এমনকি দিনেও নাকি ওখানে কেউ থাকে না। ছোটবেলা থেকে একবার গিয়েছিলাম, তখন দিনের আলোতেও জায়গাটা অতটা ভয়ঙ্কর লাগেনি, কিন্তু বড় হয়ে ফিরে গিয়েছিলাম এক রাতে। সেই রাতটা আমার জীবনে এক ভয়াবহ পরিবর্তন নিয়ে এসেছিল। সেই রাতের ঘটনায় বলবো আজ। সেদিন ছিল শীতকাল, জানুয়ারির মাঝামাঝি সময় হবে। আমি ডানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যা তখন নামছে কেবল, হালকা কুয়াশা জমে উঠেছে। মেছো মামা বললেন, তুই কদিন আসিসনি, তোর সেই স্টেশনের লাইন কিন্তু এখন কি সব ঘটনা হয় শুনলি? আমি হাসলাম আর বললাম, আবার সেই ভূতের গল্প, তাই না? রেল লাইনও নাকি ভূত থাকে। মামা একটু চুপ করে থেকে বললেন, শোন, তুই শহরে ছেলে পেলেস, কিন্তু আমরা যারা এখানে থাকি না, তারা জানি ওখানে কেউ দাঁড়ায় না, ওখানে কেউ বসেও না, কিছুটা আছে ওখানে, অদৃশ্য কিছু, ভয়ঙ্কর কিছু। বাবার কথাগুলো শুনে কেমন যেন একটু অদ্ভুত লাগছিল। রাতে খেতে বসে কথাটা মাথায় ঘুরছিল। আমি ঠিক করলাম পরের দিন সকালে একবার কি ঘুরে আসবো সে পুরনো স্টেশন থেকে। পরদিন সকালবেলাটা সাইকেল নিয়ে আমি রওনা দিলাম মহেশপুর স্টেশনের দিকে। রাস্তাটা পুরনো, ধুলোময়, পাশে সর্ষে ক্ষেত, হলুদ ফুল ফুটে আছে। দূরে মাঠের পাখি ডাক আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসে অদ্ভুত এক অচেনা গন্ধ। সব কিছু যেন অনুভূতির মধ্যে। স্টেশনে পৌঁছাতে আমি থমকে গেলাম। এখানে আমি ছোটবেলায় এসেছিলাম, কিন্তু তখনকার চেহারাটা যেন বদলে গেছে। প্ল্যাটফর্মটা অনেকটাই ভেঙে গেছে। একপাশে একটা ছেঁড়া ব্যানার উঠছে যেখানে লেখা সাবধান, এলাকাটি ঝুঁকিপূর্ণ। স্টেশনের ছাউনির নিচে দাঁড়িয়ে ভাবছিলাম, এখানে কি সত্যি কেউ আসে? তো কি সব জাদা ভাবছি। ঠিক তখনই চোখে পড়ল দূরের একটা বেঞ্চে কেউ একজন বসে আছে। বেঞ্চটা অনেক দূরে ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে ফিস ফিস করছে আর বলছে, যাস না, থেমে যা, ফিরে যা।
কিন্তু আমার কৌতূহল মন যেন আর বেড়ে গেল। সামনে গিয়ে দেখি একজন বয়স্ক লোক বসে আছে, মাথায় সাদা টুপি, পরনে ছেঁড়া পাজামা পাঞ্জাবি, মাথা নিচু করে বসে আছে, যেন ট্রেনের অপেক্ষায় আছে। আমি সাহস করে বললাম, ইয়ে চাচা, আপনি এখানে বসে আছেন কেন? এখানে তো ট্রেন থাকে না এখন। লোকটা মাথা তুলল। আমার হৃৎপিণ্ড এক ঝটকারিতে মতো থেমে গেল। কিভাবে সম্ভব? চোখ নেই, এক ফোঁটা রক্ত যেন ঝরছে, চোখের গর্ত দুটো থেকে একেবারে ভয়াবহ অবস্থা, মুখটা পোড়া, জিভ বেরিয়ে আছে, অস্বাভাবিক দেখতে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সে চুপচাপ বসে আবারও নিচু হয়ে গেল, যেন কিছুই হয়নি। আমি দৌড় দিলাম, পেছনে তাকাতে সাহস হয়নি। হাঁপাতে হাঁপাতে সাইকেল চড়ে রীতিমতো দ্রুত বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে কাউকে কিছু বলিনি, কিন্তু রাতে ঘুমাতে পারছিলাম না। সকালে নানাকে সব কিছু করে বললাম। তিনি একটু চুপ করে থেকে বললেন, শোনো, বয়সপুর স্টেশনটা কিন্তু অভিশপ্ত, বুঝলে? যে যুদ্ধের সময় 1971 পাক বাহিনী স্টেশনে ধরলো প্রায় 40 জন লোককে, বুঝলে? ট্রেনের মধ্যে আটকে রেখে একবার আগুন জ্বালিয়ে দিয়েছিল। জায়গাটার গায়ে নাকি নাকি এখনো অভিশাপ লেগে আছে। অনেকে বলে রাতে ট্রেনের আওয়াজ শোনা যায়, কিন্তু ট্রেন দেখা যায় না। কেউ খুব বলে চৌকিন এক বৃদ্ধ ট্রেনের অপেক্ষা বসে থাকে। আমি নানার মুখে কথাগুলো শুনে শিউরে উঠলাম। সে চৌকিন বৃদ্ধ, আমি তাহলে একজন মৃত ব্যক্তিকে দেখেছিলাম। কিভাবে সম্ভব? আমার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গেল জায়গাটার প্রতি। ভয় পেতাম, কিন্তু মনে হতো কিছু একটা যেন আছে, যেটা বুঝতে হবে, জানতে হবে। এমন কোনো সত্য লুকায়িত আছে যা কেউ জানে না। আমি ঠিক করলাম, রাতে আরেকবার যাবো, দেখবো আসলে কি হয় সেখানে। সেই ঘটনার পর থেকে আমার রাতের ঘুম ছুটে গেল। নানু ভয় পেয়ে দোয়া দরদ পড়তে শুরু করলেন। মামা চোখ কপাল তুলে বললেন, তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ? কিন্তু আমার ভেতরের কৌতূহলটা যেন থেমে থাকতো না। আমি জানতাম আমি যা দেখছি সেটা স্বপ্ন নয়, কল্পনা নয়, সত্যি ছিল, একটা অদৃশ্য সত্য। আমি ঠিক করলাম আমি আবারও যাব, কিন্তু এবার রাতের বেলায়। পরের দিন সন্ধ্যা নামতে আমি নিজের মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে একটা টর্চ লাইট আর পাওয়ার ব্যাংক ভরে নিলাম। কাউকে কিছু না বলে চুপচাপ সাইকেল নিয়ে উঠলাম। গন্তব্য সেই ভাঙা মহেশপুর রেল স্টেশন। রাত প্রায় 9:30 বাজে। কুয়াশা নেমেছে, হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তা পুরোপুরি ফাঁকা। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমার বুক যেন ধুক 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 করছে। মন বলছে, যা দেখবো তা সলিউশন করে ফিরবো। রেল স্টেশনের কাছে যেতেই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে যেতে লাগলো। বাতাস নেই, কোনো শব্দ নেই, এক অদ্ভুত নীরবতা। স্টেশনের ছাউনির নিচে দাঁড়িয়ে চারপাশে তাকালাম। এই জায়গাটাকে এখন কেমন যেন অচেনা লাগছে। আগের দিনের চেনা পাথর, ইট, রং সবকিছু গায়েব হয়ে গেছে। শুধু ফাটল ধরা প্ল্যাটফর্ম আর অদ্ভুত এক গন্ধ, পুরনো মরচে ধরা রক্তের মতো। হঠাৎ শুনলাম টুং 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 টুং। ট্রেন আসছে, ট্রেন। কিন্তু এই তো বাতিল স্টেশন। কিন্তু ট্রেন আসার কোনো প্রশ্নই ওঠে না। কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? আমি যেন ভয় ভয় লাইনের দিকে তাকালাম। কুয়াশার ভেতরে দিয়ে দেখা গেল দূর থেকে আলোর রেখা এগিয়ে আসছে। এক সময় মনে হলো একটা ট্রেন সত্যি এসে থামলো, কিন্তু আমি যে ট্রেন দেখি সেইটা নয়। অনেক বছর পুরনো লৌহ ইঞ্জিনের তৈরি, না কোনো বৈদ্যুতিক শব্দ, বরং ছায়া যেন হেঁটে হেঁটে এসে দাঁড়ালো লাইনের পাশে। না, এইটা কোনো কল্পনা নয়। একটা ছায়া ট্রেন দাঁড়িয়ে গেল আমার সামনে, কিন্তু তাতে কোনো দরজা নেই, জানালা নেই, আলো জ্বলছে না, শব্দ নেই। তবু যেন হওয়ার মধ্য দিয়ে
আমি তখন প্রায় জমে গিয়েছিলাম, শরীর চলছে না। চোখের সামনে দেখি প্ল্যাটফর্মের ওপাশে কিছু মানুষ এগিয়ে আসছে, তার পিছনে করে তারা আছে, যেন ট্রেন উঠেছে। কিন্তু এরা তো কোনো মানুষ নয়, তাদের কোনো মাথা নেই, কারো বুক ফাটা, কারো পা হাঁটুর নিচ থেকে গায়েব। কিভাবে সম্ভব? এদের সবার চেহারা বিকৃত, পড়া, আর প্রত্যেকে একসময় দাঁড়িয়ে আমার দিকে তাকালো, চোখের দিকে নয়, আত্মার গভীরে। হঠাৎ আমি শুনতে পাই গার্জেন বলল, মাহিন চোরায় চোরায় বলছি, এই ট্রেন তোর জন্য এক সিট রাখা আছে, জলদি ওঠ। আমি ভয় ভয় পেছনে তাকালাম, লক্ষ্য করলাম কেউ নেই সেখানে। আবার সেই আওয়াজ, আবারও সেই ঠুং ঠুং আওয়াজ। আবার কেউ বলল, মাহিন চুপ করে আয়, সবাই আছে। কিন্তু একটা যেন আমার পা ধরে টানতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি এখানেই থেকে যাবো যদি আমি এখানে না পালাতে পারি। আমি দৌড়ে লাইনের উপর দিয়ে সাইকেলটা নিয়ে তুললাম, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ যেন আমার পা আঁকড়ে ধরেছে, থামিয়ে দিতে চাইছে। এক ঝটকায় ছিঁড়ে বেরিয়ে আসলাম। বাড়িতে এসে কাঁপতে কাঁপতে লেপে ঢুকলাম। কাউকে কিছু পড়িনি, সাথে ঘুম আসছিল না। তন্দ্রার ভেতরে একটা স্বপ্ন দেখলাম, আমি সেই ট্রেনে বসে আছি, চারপাশে পড়ে যাওয়া লোকজন সবাই চোখ হাত দিয়ে কাঁদছে। তখন কি একজন আমার ফিসফিস করে বলল, যে মরছে মহেশপুরের স্টেশনে, সে আর ফেরে না। তুই ফিরে এলি কিভাবে রে মাহিন? আমি জেগে উঠলাম চিৎকার দিয়ে। আমার কপালে ঘেমে গেছে একেবারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখন টের পেলাম, ঘরের ভেতরে রেল লাইনের শব্দ শোনা যাচ্ছে। এইটা কিভাবে সম্ভব? পরদিন সকালবেলা মামা দরজা খুলতে চিৎকার দিয়ে উঠল, ওরে তোর পায়ের নিচে রক্ত কেন? আমি তাকে দেখে, ওমা, আমার দুই পায়ের নিচে শুকিয়ে যাওয়া রক্ত, লালচে দাগ, কোথা থেকে আসছে? নানু দোয়া পড়তে পড়তে বললেন, তুই কি স্টেশনে গিয়েছিলি নাকি? আবার শোনা জায়গা, ওই জায়গাটা তো ভালো নয়, ওখানে কারা থাকে তুই জানিস না? আমি তখনও অনেক প্রশ্নে জর্জরিত। সেই দুপুরে গ্রাম ঘুরে এক বৃদ্ধ রেলওয়ে স্টেশনের কর্মচারীকে জিজ্ঞেস করলাম এবং কর্মচারীকে খুঁজে পেলাম। তিনি ছিলেন সেই স্টেশনের পুরনো সিগন্যাল ম্যান, রিটায়ার্ড হয়েছে বহু বছর আগে। আমি যখন সব খুলে বললাম, তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তুই যাদের দেখেছিস না, আর কেউ এই দুনিয়া নয়। 1971 সালের 15 মে সেই রাতে পাক বাহিনী রেল স্টেশনে পুরো কোচে আগুন লাগিয়ে দেয়। কারো লাশ পাওয়া যায়নি, ট্রেনটা হয়ে যায় অদৃশ্য। আর আজও প্রতি বছর সেই সময়গুলোতে সে ট্রেন ফিরে আসে, যাত্রীদের নিতে আসে। আমি জানো নির্বাক হয়ে গেলাম। মহেশপুর স্টেশন নিয়ে এই সব কথা শুনে আমি যেন চুপ মেরেছিলাম। মাথায় শুধুমাত্র একটা কথাই ঘুরছিল, এটা কি শুধুই অতীত নাকি সত্যি আজও সেই ট্রেনে ফিরে আসে? রেলকর্মী বনহর চাচা আমাকে একটা পুরনো কাঠের বাক্স দেখালেন। সিগন্যাল কেবিনে পড়েছিল অনেক বছর ধরে। বাক্সের ভেতরে ছিল কিছু পুড়ে যাওয়া টিকিট, আধ ভাঙা রেল ঘড়ি আর নোট রক্তের মতো লাল কালিতে লেখা 15 মে রাত 11:40। ট্রেন পৌঁছেছে, যাত্রী 43। প্ল্যাটফর্মে একটি অনুপস্থিত, শাস্তি কার্যকর করা হচ্ছে। আমার গলা যেন শুকিয়ে গেল। প্ল্যাটফর্মে না থাকলেও শান্তি হতো, কিন্তু কিসের শাস্তি? ঘটনাটা কি? বনোয়ার চাচা কাঁপা কাঁপা গলায় বলেন, অনেকে ভাবে তারা কেমন পুড়ে গেছে, কিন্তু না, তারা দুনিয়া আটকে পড়ে গেছে, নিজেরাই জানে না তারা মৃত। তাই বছরের পর বছর সেই দিনগুলোতে তারা ফিরে ফিরে আসে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেনের অপেক্ষায়। কেউ যদি ভুল করে সে সময় তাদের উপস্থিতি বুঝতে পারে, তাহলে আপনা আপনি তাদের আত্মা তাদের একজন হয়ে যায়। এ এক অদ্ভুত অদ্ভুত রহস্য। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রাত 11:40 ট্রেনের সময় মনটা কেমন যেন ঘোলা ঘোলা লাগছিল। দিন যেন
কেটে যাচ্ছিল ট্রান্সের মতো করে। রাতে ঘুমাতে পারতাম না। ঘুমালে সে চোখহীন বৃদ্ধ সেই রক্তাক্ত যাত্রীরা বারবার ফিরে আসতো। 15ই মে আসতে আর মাত্র 2 দিন বাকি ছিল। আমি আর থাকতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম যা হবার হবে। এই ট্রেনের পেছনের রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। এক স্থানীয় বৌনিবিকে নিয়ে বললাম সবকিছু। তিনি অবাক হয়ে বললেন, তুমি হয়তো বা সত্যের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছ। তবে মনে রেখো, একবার ওদের ডাক শুনলে ফেরার পথ থাকে না। তিনি আমাকে কিছু দোয়া দিলেন, সঙ্গে একটা তামার তাবিজ দিলেন, যেটা না খুলে সবসময় বুকের কাছে রাখতে বললেন। একটা সময় সেই দিনটা চলে এলো। 15ই মে রাত 11টা। আমি গোপনে সেই ভাঙা স্টেশনে ফিরে গেলাম। ব্যাগে টর্চ, তাবিজ, পানি আর এক পুরনো অ্যানালগ ক্যামেরা। আমার ভেতরের ভয় আর কৌতূহল ধুয়ে ধুয়ে মিলে আমাকে টানছিল। স্টেশনে পৌঁছে আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। সে অদৃশ্য ট্রেন এবারও ঠিক সময় এলো। কিন্তু এবার আমি শুধু চেয়ে থাকিনি। আমি ট্রেনের ধারে গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলাম। অদ্ভুত এক বাতাস প্রবাহিত হচ্ছিল। একে একে অদৃশ্য ট্রেনের দরজাগুলো খুলে গেল। ভেতর থেকে নামতে লাগলো এক একজন ছায়ামূর্তি। সবাই পড়ে যাওয়া দেহ, বিধ্বস্ত দেহ। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ মা মা করে ডাকছে। তারা নিজেরাই জানে না তারা অনেক বছর আগে মারা গেছে। তাদের আত্মা এক অন্তহীন সময় ঘুরে বেড়াচ্ছে। সবার চোখহীন, ঠোঁটবিহীন চেহারা। শুধু ভয় নয়, তাদের মাঝে এক চরম হতাশা আর শাস্তির ছাপ রয়েছে। তখন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়ল আমার ঠিক সামনে। চোখ নেই, কিন্তু যেন দেখছে আমাকে। সে বলল, তুই এবার আমাদের নতুন যাত্রী হবি, বাহিন। আমি পেছনে তাকালাম, কিন্তু পেছনে পালাবার কোনো পথ নেই। আমি তখন কেবল একটাই কাজ করলাম, পকেট থেকে মৌলবিদ্যাসের তাবিজটা বের করে জোরে জোরে দেওয়া পড়া শুরু করলাম। আর তখনই আশ্চর্য এক ঘটনা ঘটল। চারপাশে অন্ধকার যেন কেঁপে কেঁপে উঠল। ট্রেনের ছায়া ঝাপসা হতে শুরু করলো। সেই ছায়ার মানুষগুলো চিৎকার করে উঠল আর বলল, না, ও জানে দোয়া, ওকে ছেড়ে দাও, ও তাদের একজন নয়, ওকে ছেড়ে দাও। আর তখনই পুরো প্ল্যাটফর্মটা পুরোপুরি আগুনে পড়ে গেল। সব মুহূর্তেই বেরিয়ে যেতে লাগলো। কুয়াশার মধ্যে হারিয়ে গেল সেই ট্রেনটা। চারদিকে শুধু নিস্তব্ধ হয়ে রইল। আমি এক প্রকার হাঁপাতে হাঁপাতে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। ঘটনার পর আমি প্রায় 3 মাস অসুস্থ ছিলাম। শরীর দুর্বল ছিল, চোখের নিচে কালি জমেছিল। রাতে ঘুম আসতো না। মৌলভী সাহেব আবারও এসে বললেন, তুমি ভয়ে চেয়ে বেড়েছ? আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রেখো, তোমার একটা অংশ কিন্তু ওই ট্রেনে রয়ে গেছে। কিন্তু চিন্তা করো না, ওই ট্রেন আর তোমার কোনো ক্ষতি করবে না। ওখানে যারা আছে ওদেরকে ওদের মতোই থাকতে দাও। এর আগে অনেক চেষ্টা করা হয়েছে ওই ভাঙা স্টেশনটাতে, কিন্তু কেউ এই স্টেশনের রহস্য ভেদ করতে পারেনি। তুমি আর চিন্তা করো না, তুমি শহরে ছেড়ে শহরে ফিরে গেছো, ওটাই ভালো। আমার এখনো সেই ঘটনার রহস্য মনে পড়লে ভয় লেগে যায়। আমি এখনো মাঝে মাঝে মনে হয় ঘুমের মধ্যে সেই ট্রেনের শব্দ শুনি। টিক 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 করে শব্দ হচ্ছে। রাত 12টা বাজলে আমি আর ঘড়ি তাকাই না। আজও যদি সেই মহেশপুর সেই ভাঙা স্টেশনের 15 মে রাত 11:40 যায় কেউ, তাহলে সে জেনে রাখুক সেই ট্রেন তার জন্য অপেক্ষা করছে। এই ট্রেন এক মৃত্যু ফাঁদ। আমি বোধহয় সে ব্যক্তি যে কিনা জীবিত ব্যাক করেছিলাম। আজও সেই ট্রেন স্টেশন আগের মতোই ভয় নিয়ে অপেক্ষা করছে সবার জন্য। একবার যে গেছে সে আর ফিরে আসতে পারে না। জেফরি ভাই, এটাই ছিল আমার গ্রাম বাংলার ভূতের গল্প সিরিজের প্রথম ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া।
Oh my God, Mahin bhai, thank you very much for your beautiful story. And Mahin Ahmed bhai, literally, you just nailed it, bro. What a story. What a beautiful story. This is absolutely super fine story. অসম্ভব রকম ভালো একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে ঘটনা অসম্ভব রকম সুন্দর লেগেছে। আর সুন্দর লাগলেই মূলত কষ্ট সার্থক হয়ে যাবে, বিকজ গ্রাম বাংলার ভূতের সেগমেন্ট বা ভূতের গল্প এই সেগমেন্টটা বা এই সিরিজটা আমি রেগুলার করার চেষ্টা করছি এবং আজকে থেকে ইনশাল্লাহ অলরেডি দুটো স্টোরি আপনারা কিন্তু শুনলেন। অ্যান্ড ইনশাল্লাহ এইভাবেই দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত আমি নিয়ে আসার চেষ্টা করবো এবং এছাড়া আমাদের কিন্তু রেগুলার এপিসোড যেটা সেটা চলবে। আমরা পাশাপাশি এই গ্রাম বাংলার ভূতের গল্প সিরিজটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে বিষয়। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম। সো এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।